রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদেরকে আমি আর ঠাকুমার ঝুলির গল্প শোনাবো না। আজকে শোনাবো তোমাদেরকে এক অন্য গল্প। তো চলো আজকের গল্প শুরু করি। অনেক অনেক দিন আগেকার কথা। সে সময়ে দক্ষিণ ভারতে এক বিশাল রাজ্য ছিল। সে রাজ্যের নাম মহিলারোপ্য। রাজ্য যেমন বড়, তার রাজাও তেমনি বড়। মহিলারোপ্যের রাজার নাম অমর শক্তি। অমর শক্তি শুধু বড় রাজাই ছিলেন না, তার বড় গুণও ছিল। একদিকে তিনি যেমন ছিলেন বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানী, গুণী, সকল শাস্ত্রে পারদর্শী, অপরদিকে তেমনি ছিলেন বীর যোদ্ধা। বাহুবলে কত দেশ জয় করে তিনি নিজ রাজ্যের সীমা ও সম্পদ বাড়িয়েছিলেন। এত বড় রাজা হয়েও তার মনে সুখ ছিল না। একদিন পাত্র মিত্র নিয়ে রাজা অমর শক্তি সভায় বসেছিলেন। বিচক্ষণ মন্ত্রীরা, তার অভিজ্ঞ আমার্তরা তাকে রাজকার্যে সাহায্য করছিলেন। প্রহরী বেষ্টিত বন্দীরা রাজার জয়ধ্বনি করছিল। বিচারপ্রার্থী প্রজারা রাজার ন্যায় বিচারে সন্তুষ্ট হয়ে তার ভূয়সী প্রশংসা করছিল। কিন্তু সকলে লক্ষ্য করলেন, আজ যেন রাজকার্যে রাজার তেমন উৎসাহ নেই। কিসের চিন্তায় যেন তিনি গুরুতর রাজকার্যেও অন্যমনস্ক হয়ে রয়েছেন। বৃদ্ধ মন্ত্রী সুমতি এই ভাবান্তর লক্ষ্য করলেন। রাজাকে চিন্তিত ও দুঃখিত দেখে তিনি বললেন, মহারাজ, আপনার শরীর ও মন সুস্থ নয় মনে হচ্ছে। রাজা বললেন, মন্ত্রী, আপনার অনুমান সত্য। সত্যি আমার মন আর শরীর সুস্থ নয়। ব্যথিত হয়ে সুমতি বললেন, মহারাজ, আমি রাজবৈদ্যকে আনতে লোক পাঠাচ্ছি। ঈশ্বর আপনাকে সুস্থ করুন। ম্লান হেসে রাজা বললেন, মন্ত্রীবর, আপনি আমার পরম হিতৈষী, কিন্তু এ বৈদ্যের কাজ নয়। এই চিকিৎসা বৈদ্যের দ্বারা হবে না। উৎসুক হয়ে সকলে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কি আপনার অসুস্থতা যা রাজবৈদ্য সারাতে পারবে না? রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার 3টি আকাট মূর্খ ও নীতিজ্ঞানহীন পুত্রই এই অসুস্থতার কারণ। এই 3টি মূর্খ পুত্রের কথা যখন মনে পড়ে, তখন এই রাজকার্য, এই প্রজাপালন, এই সংসার আমার আর ভালো লাগে না। এর চেয়ে অপুত্রক হওয়াও ঢের ভালো ছিল। মন্ত্রীরা সকলে বললেন, মহারাজ, এমন কথা বলবেন না। রাজা আবার বললেন, মন্ত্রীগণ, পণ্ডিতরাই বলে গেছেন, অজাত মৃত মূর্খে ভো, মৃতজাত সুতবরম, যতস্য স্বল্প দুঃখায় যাবজ্জীবং জড়দহে। অর্থাৎ অপুত্রক হওয়া ভালো, বরং জাতপুত্র মরে যায় সেও ভালো, কিন্তু মূর্খপুত্র ভালো নয়। কেননা যতদিন জীবিত থাকা যায় ততদিন মূর্খপুত্র কেবল ক্লেশই দেয়। তখন বৃদ্ধ মন্ত্রী সুমতি বললেন, মহারাজ যথার্থই বলেছেন। মূর্খপুত্রের চেয়ে অপুত্রক হওয়া হয়তো ভালোই, কিন্তু কুমারগণকে শিক্ষিত করে তুলতে হবে। বিরক্ত হয়ে রাজা বললেন, মন্ত্রীবর, আমার বেতনভোগী 500 পণ্ডিত আছেন। তারা চেষ্টা করে যদি পুত্রকে শিক্ষিত করে তুলতে না পেরে থাকেন, তবে কেমন করে তাদের শিক্ষা হবে, আর কেই বা তাদের শিক্ষা দেবেন? মন্ত্রী মশাই গম্ভীরভাবে বললেন, মহারাজ, এই সংসারে শিক্ষণীয় বিষয়ের অন্ত নেই, কিন্তু মানুষের পরমায়ু সীমাবদ্ধ। কাজেই সকলের পক্ষে সকল বিষয় শিক্ষা করা সম্ভবপর নাও হতে পারে। আমি মনে করি সকল নীতিশাস্ত্র সংক্ষেপে রাজকুমারদেরকে শিখানো হোক। সবার সকলে বৃদ্ধ মন্ত্রীর যুক্তিপূর্ণ কথা সমর্থন করলেন। তখন সেই বিচক্ষণ বৃদ্ধ মন্ত্রী আরো বললেন,
মহারাজ, আমি শুনেছি বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত আছেন। শিক্ষক হিসেবে তার নাম ভারতে খ্যাত। তাকে আনতে দূত পাঠানো হোক। তারই হাতে রাজকুমারদের শিক্ষার ভার দিন। কিছুদিন পরের কথা। 80 বছরের এক বৃদ্ধ, ঋজু দেহ, শান্ত সৌম্য, উপবীতধারী ব্রাহ্মণে এসে মহারাজকে আশীর্বাদ করে দাঁড়ালেন। পরিচয় পেয়ে রাজা অমর শক্তি বললেন, মনীষী বিষ্ণু শর্মা, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। বিষ্ণু শর্মা আসন গ্রহণ করলে রাজা বলেন, আপনার জ্ঞান আর পাণ্ডিত্যের খ্যাতি বহুদূর ছড়িয়ে পড়েছে। ভূভারতে আপনাকে কে না জানে। আজ আমি আপনাকে একটি অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে আমার 3টি মূর্খ পুত্রের শিক্ষার ভার গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকব। বিনিময়ে আপনাকে আমি 100 গ্রাম দান করতে প্রস্তুত আছি। শান্ত কণ্ঠে বিষ্ণু শর্মা বললেন, মহারাজ, আমি জ্ঞান বিক্রি করি না। আমার বয়সের কথা চিন্তা করুন। এই বয়সে গ্রাম নিয়ে কি করব? তবু আপনার অনুরোধে আপনার পুত্র 3টির শিক্ষার ভার গ্রহণ করলাম। বিষ্ণু শর্মার কথা শুনে সুখী হয়ে রাজা বললেন, বিষ্ণু শর্মা সত্যি মহান। বিষ্ণু শর্মা বললেন, মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি, যদি 6 মাসের মধ্যে আপনার পুত্রদের সকল নীতিশাস্ত্রে শিক্ষিত করে তুলতে না পারি, তবে যেন আমার নরক বাস হয়। বিষ্ণু শর্মার এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে সকলে তার প্রশংসা করতে লাগলেন। মহামতি বিষ্ণু শর্মা তখন মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ ও অপরীক্ষিত কারক এই 5টি তন্ত্র রচনা করে 6 মাসের মধ্যে রাজকুমারদের শিক্ষিত করে তুললেন। বিষ্ণু শর্মার কঠিন প্রতিজ্ঞা সফল হল, আর এই 5টি তন্ত্রই পঞ্চতন্ত্র নামে পরিচিত। তো বন্ধুরা, তোমরা এবার বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি গল্প শোনাবো। আমি তোমাদেরকে পঞ্চতন্ত্রের গল্প শোনাবো। তো চলো আজকের গল্প শুরু করি। পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ। বর্ধমানক নামে এক বণিক বাণিজ্য করে দেশে দেশে ফিরতেন। 2টি হৃষ্টপুষ্ট বলদ তার গাড়ি টানত। বলদ দুটিকে বর্ধমানক খুব যত্ন করতেন, ভালোবাসতেন। একবার বলদের গাড়িতে চড়ে পণ্যদ্রব্য নিয়ে বর্ধমানক মহিলারোপ্য থেকে মথুরায় যাচ্ছিলেন। দিনের পর দিন তারা কেবল চলতেই লাগলেন। পথ যেন আর শেষই হয় না। এমন সময় একদিন যমুনার তীরে কর্দমার্তক পথে চলতে গিয়ে একটা বলদ পা মচকে পড়ে গেল। কিছুতেই তাকে উঠানো গেল না। বর্ধমানক তার প্রিয় বলদটার জন্য 3 দিন 3 রাত সেখানে অপেক্ষা করলেন। সঙ্গের লোকেরা তাকে বলল যে একটা বলদের জন্য এত সময় নষ্ট করা উচিত নয়। বর্ধমানকও ভাবলেন, তাই তো, সামান্য একটা বলদের জন্য বাণিজ্যের ক্ষতি করা ঠিক নয়। তবু তিনি বলদটাকে দেখাশোনা করার জন্য সেখানে কজন লোক রেখে গেলেন। বর্ধমানক চলে যেতে না যেতেই বলদের রক্ষকরা চিন্তা করল, একটা বলদের জন্য এই নির্জন যমুনার তীরে বসে থাকা কোনো কাজের কথা নয়। তাছাড়া এই বন প্রদেশে হিংস্র জন্তু যে নেই তাই বা কে জানে। তাই সেখানে অপেক্ষা করা নিরাপদ নয় মনে করে তারা বলদটাকে ফেলে চলে গেল। হতভাগ্য বলদটা সেইখানেই একা পড়ে রইল। আরো 5-7 দিন কেটে গেল। যমুনা তীরের নির্মল বায়ুতে আর পুষ্টিকর কচি ঘাসের গুণে বলদটা উঠে দাঁড়ালো এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। ক্রমে বলদটা সুস্থ হয়ে উঠল। তার মচকানো পাও ঠিক হয়ে গেল। ব্যথা বেদনা কিছুই রইল না। অধিকন্তু খেয়ে খেয়ে
সে বেশ মোটাসোটা গোলগাল হয়ে উঠল। ঘাসের লোভে আর দেশে ফেরবার পথ না জানা থাকায় বলদটা সেখানেই রয়ে গেল। দিনের বেলায় সে যমুনার তীরে ঘাস খেয়ে বেড়ায় আর মাঝে মাঝে গভীর গর্জন করে ওঠে। তার সেই গর্জন পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সমস্ত বনটাকে যেন কাঁপিয়ে তোলে। রাত হলে সে পাহাড়ের কোলে কোনো এক গাছের তলায় শুয়ে ঘুমিয়ে যায়। এইভাবেই তার দিন কাটে। পিঙ্গলক নামে এক ভয়ঙ্কর সিংহ ছিল সেই বনের রাজা। পাত্র, মিত্র, মন্ত্রী আর অনুচর নিয়ে রাজা পিঙ্গলক শিকারে বেরিয়েছিলেন। শিকারের চেষ্টায় ঘুরতে ঘুরতে পিঙ্গলকের বড্ড তেষ্টা পেয়ে গেল। যমুনার মিষ্টি জল পান করে তেষ্টা মেটাবার জন্যে যেমনি সে নেমে এলো যমুনার জলে, অমনি দূরে সেই বলদটা গভীর গর্জন করে উঠল। গর্জন শুনে পশুরাজ পিঙ্গলক বড় ভয় পেয়ে গেল। সে ভাবল, এ কোনো ভয়ঙ্কর প্রাণীর গর্জন হবে। এ নিশ্চয়ই আমার চেয়েও বলবান। কি জানি যদি জলপানের সুযোগে আমাকে আক্রমণ করে। এই ভয়ে জলপান না করেই পিঙ্গলক চলে গেল। আর রাজাকে ভীত দেখে তার অনুচরেরাও কম ভীত হয়নি। এদিকে কিছু দূরে গাছের আড়ালে বসেছিল দুই শিয়াল বন্ধু, কর্টক আর দমনক। এরা ছিল পশুরাজ সিংহের মন্ত্রী পুত্র। কিন্তু কোনো কারণে এরা অধিকারচ্যুত হয়ে মনের দুঃখে ঘুরে বেড়াত। পিঙ্গলক এদের দু চোখে দেখতে পারত না। দুই শিয়াল বন্ধুর মধ্যে দমনক ছিল বেশি চতুর। সে বলল, বন্ধু কর্টক, এই সুযোগে ভীরু রাজার মন্ত্রিত্ব আবার পেতে পারি। কর্টক, কেমন করে শুনি? পশুরাজ পিঙ্গলক তো আমাদের দু চোখে দেখতেই পারেন না। দমনক, এবার একটা সুযোগ পাওয়া গেল। রাজা ভীত হয়েছেন, মন্ত্রীরা আরো বেশি। এখন আমি যদি রাজার ভয়ের কারণ দূর করতে পারি, তবে মন্ত্রিত্ব তো হাতের মুঠোয়। কর্টক, দেখো বন্ধু, অব্যাপারকে ব্যাপার করতে যেও না, ওতে বিপদ আছে। বেশি চালাকি করতে গিয়ে সেই চপল বানরের অবস্থা না হয়। দমনক জিজ্ঞাসা করল, সে আবার কি? তখন কর্টক অতি চালাকের গলায় দড়ি গল্পটি বলল। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে জানো এই গল্পটা? আমাকে কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করলাম। অতি চালাকের গলায় দড়ি গল্পটা শুনতে হলে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।